আশুলিয়ায় একটি পোশাক কারখানায় আগুন দেওয়ার অভিযোগ, পুড়ে গেছে শ্রমিক পল্লীর ২০টি কক্ষ। আজও ঢাকা টাঙ্গাইল মহাসড়কে বেক্সিমকোর শ্রমিকদের অবস্থান। বিএনপির সমাবেশকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ায় দুই গ্রুপের দফায় দফায় সংঘর্ষ, ৫০ জন আহত। ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর, মোটরসাইকেলে আগুন। প্রায় ৫ ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে নারায়ণগঞ্জে মেঘনা গ্রুপের টিস্যু কারখানার আগুন। ভেঙে পড়েছে ভবনের একাংশ, জানা যায়নি অগ্নিকাণ্ডের কারণ। আগুন নিয়ন্ত্রণ হয়েছে, আগুন আর ছড়ানোর কোনো আশঙ্কা নেই। টিস্যু তৈরির তো অনেক উপকরণ, সবগুলো কম্বাসেবল। এই কম্বাসেবল আইটেমগুলো যখন একসাথে জ্বলছে তখন তো আপনার অনেক টেম্পারেচার উৎপন্ন হচ্ছে। সুনামগঞ্জে ছাত্র জনতার আন্দোলনের মামলা নিয়ে রমরমা বাণিজ্য। আসামির তালিকা সম্পর্কে কিছুই জানেন না বাদী। অভিযোগের তীর স্থানীয় এক সংবাদকর্মীর দিকে। খাতা কলমে আছে, বাস্তবে নেই। সাতক্ষীরার তালা উপজেলায় ৩ অর্থ বছরে এলজিইডির প্রকল্পে ব্যাপক অনিয়ম, সব জেনেও নির্বিকার প্রশাসন। উপজেলা চেয়ারম্যানের সমস্ত যে অর্ডার, সেগুলোই বাদবাকি যারা কর্মকর্তা ছিলেন তারাই ফলো করছেন এবং তার অর্ডারে এই এস্টিমেটগুলো হতো। ঘন কুয়াশায় দিনাজপুরে শীতের আবহ, নামছে তাপমাত্রার পারদ। রাতের চেয়ে বেশি ঠান্ডা অনুভূত হচ্ছে ভোরে। বিরতিহীন সংবাদ সারা দেশে আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে। নুসরাত বৃষ্টির সাথে আছি, শিরোনামগুলো শুনছিলেন। শ্রমিক বিক্ষোভের জেরে আবারও উত্তাপ ছড়িয়েছে সাভারের আশুলিয়ায়। আগুন দেওয়া হয়েছে একটি তৈরি পোশাক কারখানায়, আর আগুনে পুড়েছে পাশে শ্রমিকদের আবাসস্থল। এদিকে অক্টোবর মাসে বেতন পরিশোধের দাবিতে আজ তৃতীয় দিনের মতো আশুলিয়ার চক্রবর্তী এলাকায় ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে রেখেছেন বেক্সিমকোর শ্রমিকরা। যান চলাচল বন্ধ থাকায় চরম ভোগান্তিতে যাত্রী ও পরিবহন শ্রমিকরা। শ্রমিক অসন্তোষের জেরে হঠাৎই উত্তপ্ত হয়ে ওঠে আশুলিয়ার কলতাসুতি এলাকা। অ্যামাজন নেটওয়ার্ক নামে একটি কারখানায় দেয়া হয় আগুন। মারধরের শিকার হন বেশ কয়েকজন শ্রমিক কর্মচারী। স্থানীয়রা জানায়, বেতন পরিশোধের দাবিতে আন্দোলনরত বেক্সিমকো কারখানার শ্রমিকরা অ্যামাজন ফ্যাক্টরিতে গিয়ে তাদের কাজ বন্ধ রাখার আহ্বান জানায়। এ নিয়ে বাকবিতণ্ডার এক পর্যায়ে বেক্সিমকোর কয়েকজন শ্রমিককে মারধর করে অ্যামাজনের স্টাফরা। ঘটনার জেরে অ্যামাজন কারখানায় ভাঙচুর ও আগুন দেয়া হয়। আগুন ছড়িয়ে পড়ে পাশে শ্রমিকদের আবাসস্থলেও। অভিযোগ, প্রায় ৩ ঘন্টা ধরে আগুন জ্বললেও ফায়ার সার্ভিস না পৌঁছানোয় পুড়ে যায় কারখানা সহ শ্রমিকদের থাকার ২০টি ঘরও। ছুটি দেয় নাই, তার জন্য আগুন লাগিয়ে দিয়েছে। আন্দোলনের পোলাপানেরা আগুন লাগিয়ে দিয়েছে। ওই মেলাতে 9টা রুম পুড়ছে, আবার এই মেলা পুরো ফ্যাক্টরি পুড়ছে, এই পাশে আর এই পাশে। এদিকে অক্টোবর মাসের বেতন পরিশোধের দাবিতে তৃতীয় দিনের মতো আশুলিয়ার চক্রবর্তী এলাকায় ঢাকা টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নেয় বেক্সিমকোর শ্রমিকরা। কারখানা খুলে দেওয়ার দাবিতে জিরানি এলাকায় বিক্ষোভে নামে আরেকটি কারখানার শ্রমিকরা। মহাসড়ক অবরোধ করায় চরম ভোগান্তি পোহাতে হয় যাত্রী ও পরিবহন শ্রমিকদের। উত্তরবঙ্গের গাড়িগুলো ঘুরোপথে রাজধানীতে যাওয়া আসা করছে। সৈয়দপুর থেকে আসছি, সাইডে কোনো ভাই দোকান পাঠো নাই যে ভাই কিছু খাম, এই যে ভাই বালিশ টালিশ নিয়ে এই অবস্থায় পড়ে আছি ভাই। আমার মনে হয় আন্দোলনগুলো মিলের ভিতরে করলে ভালো হয়, রাস্তাঘাটে এভাবে মানুষেরা ভোগান্তি না করে। দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা বিক্ষুব্ধ শ্রমিকদের। আমরা 7 তারিখে বেতন পাওয়ার কথা, 7 তারিখে যদি না হয় তাহলে 8 তারিখে হয়, কিন্তু এখন আমাদের কোনো বেতন পাই নাই। আজ দেবো কাল দেবো, দেয় না। আমরা তো আন্দোলন করতে চাই না, রোড কাট ঝামেলা করতে চাই না। তারা যদি বেতন না দেয় আমরা খাবো কি গরিব মানুষ? আমাকে অফিস খুলতে হবে, অফিস বন্ধ কেন? অফিস বন্ধ যদি রাখতে হয় তাহলে আমাকে পাওনা দানা বুঝাই দেয়। অস্থিতিশীল পরিস্থিতির কারণে আশেপাশের অন্তত 20টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।
জাহিদ হাসান, যমুনা নিউজ। ঘটনাস্থলে আছেন আমাদের সহকর্মী হুসাইন আলী বাবু, তিনি আমাদেরকে এই মুহূর্তের আপডেটটুকু জানিয়ে দিবেন। 3 মাসেরই তো আসলে বেতন বকেয়া রয়েছে শ্রমিকদের। এই যে বকেয়া বেতন, এটি আসলে কারা পরিশোধ করবে, বিষয়ে কোনো ধরনের সিদ্ধান্ত আসছে কিনা এবং শ্রমিকরা কি বলছে, কতদিন যাবত তারা এই কর্মসূচি চালাবে? তাদের অক্টোবর মাসের বেতন পরিশোধ করার কথা ছিল, এখন কিন্তু বেতন সেনাবাহিনী বলেছিল এই মাসের 12 তারিখে তাদের বেতন পরিশোধ করা হবে, যার কারণে 12 তারিখ অতিক্রম হওয়ার পরেই আসলে তারা এই রাস্তায় অবস্থান করেছেন, এখনো পর্যন্ত আছেন। তারা সকাল থেকেই আসলে এই রাস্তায় অবস্থান করছেন। অক্টোবর মাসের 4 বছর ধরে তাদের ছুটির যে বিল সেটিও আটকে আছে এবং বাৎসরিক যে ভাতা সেটা হচ্ছে 15 বছর যাবত তাদেরকে দেওয়া হচ্ছে না। 15 বছরের বাৎসরিক ভাতা বাকি রয়েছে। এইসব কথাই শ্রমিকরা বলছেন। তারা বলছেন যে আসলে এই যে তাদের যে আন্দোলন, সেই আন্দোলন আসলে মালিক 5 আগস্টের পর থেকে তাদের প্রতি মাসের বেতনেই আসলে আন্দোলনের মাধ্যমে নিতে হচ্ছে। তারা বলছেন যে আসলে যদি মালিককে কোনোভাবে তারপরে আসলে তারা তাদের কর্মস্থলে যোগ দিবে, না হলে আসলে তারা এই আন্দোলন তারা চালিয়ে যাবে। আর পাশাপাশি বলছেন যে আসলে যারা এখানে যারা থেকে আসলে কাজ করছেন তাদের বাড়িওয়ালা তাদেরকে নানাভাবে চাপ দিচ্ছেন এবং বিভিন্ন যেখানে বাকি খেয়েছেন তারাও তাদেরকে চাপ দিচ্ছেন বাকি টাকা দেওয়ার জন্য। আসলে অনেক বাড়িওয়ালা তাদেরকে বলছেন বাড়ি ছেড়ে দেওয়ার জন্য, বাসা ছেড়ে দেওয়ার জন্য। সেই ক্ষেত্রে আসলে সাথে কথা বলবো, আসলে আপনাদের এই আন্দোলন কতদিন যাবত চলবে এবং এই আন্দোলন কবে শেষ হবে? আপনাদের কি কি দাবি রয়েছে? আমাদের বেতন, ছুটির টাকা এবং বেতন পাবো। বৃষ্টি শুনছিলেন, আসলে তাদের এই বেতনের টাকা যতক্ষণ পর্যন্ত তাদের হাতে না পৌঁছাবে ততক্ষণ পর্যন্তই তারা এই আন্দোলন। আশেপাশে কিন্তু সেনাবাহিনী, র্যাব, বিজিবি নানা বাহিনী কিন্তু রয়েছে, তারা আসলে কোনোভাবেই তাদেরকে রাস্তা থেকে সরাতে পারছে না। সেক্ষেত্রে আসলে এই পথে চলাচলকারীদের অনেক দুর্ভোগ পোহাতে হচ্ছে। সেই দুর্ভোগের চিত্রই আমরা দেখছিলাম আপনার মাধ্যমে। ধন্যবাদ বাবু। ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির সমাবেশকে কেন্দ্র করে দু গ্রুপের সংঘর্ষে অন্তত 50 জন আহত হয়েছেন। দুপুরে বাঞ্ছারামপুর উপজেলার মুসা মার্কেটের সামনে এই ঘটনা। এ সময় 4টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ সহ অন্তত 25টি দোকানপাটে ভাঙচুর চালানো হয়। পুলিশ জানিয়েছে 20 নভেম্বর সম্মেলনকে ঘিরে উপজেলা বিএনপির সাবেক সংসদ সদস্য আব্দুল খালেক ও কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান পলাশের সমর্থকদের মধ্যে উত্তেজনা চলছিল। দুপুরে খালেক পক্ষের সমর্থকরা লাঠিসোঁটা নিয়ে সম্মেলন বিরোধী বিক্ষোভ মিছিল বের করে। এ সময় পলাশের সমর্থকরা মিছিলে ইট পাটকেল ছুটতে থাকে। পরে দেশীয় অস্ত্র নিয়ে দুপক্ষই সংঘর্ষে জড়িয়ে পড়ে। 2 গ্রুপের অন্তত 50 জন আহত হন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এ ব্যাপারে বিস্তারিত জানানোর জন্য সহকর্মী শফিকুল ইসলাম অপেক্ষা করছেন। শফিক, এলাকার পরিস্থিতি এখন কেমন দেখছেন? দর্শকদের মাত্রই জানাচ্ছিলাম যে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। এই সংঘর্ষ নিয়ে উপজেলা বিএনপির সিনিয়র কোনো নেতার সাথে কথা হয়েছে কিনা জানাবেন। শুনতে পাচ্ছেন আপনি? আমার মনে হয় আমার সহকর্মী আমাকে শুনতে পাচ্ছে না। শফিক, যদি আপনি আমাকে শুনতে পেয়ে থাকেন জানাবেন এলাকার পরিস্থিতি কেমন দেখছেন। দুপুরের পর কিন্তু আগামী 20 নভেম্বর ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর বিএনপির সম্মেলন হওয়ার কথা ছিল। সেই সম্মেলনের তারিখ পরিবর্তনে কিংবা এই সম্মেলন বাতিলের দাবিতে কিন্তু একটি গ্রুপ কিন্তু আজ বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করেছিল। বিশেষ করে বিএনপির নির্বাহী কমিটির সদস্য, সাবেক সংসদ সদস্য আব্দুল খালেকের নেতৃত্বে কিন্তু এই মিছিলটি কিন্তু দুপুরে বাঞ্ছারামপুর সদরে কিন্তু বের হয় এবং সেই মিছিলটি বিশেষ করে সদরের থেকে বের হওয়ার পর বিএনপির সদস্য সচিব মুসার মার্কেট অতিক্রম করার সময় কিন্তু
সেই মার্কেট থেকেই কৃষক দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ মেহেদী হাসান পলাশের সমর্থকরা তারা দাবি করেন যে মার্কেটটির মালিক সেটি বিএনপির সদস্য সচিব এবিএম মুসার, এবং এই মুসার এই মার্কেট থেকেই মিছিলে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করা হয়। তারপরই কিন্তু উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং দুই পক্ষের মধ্যে কিন্তু সংঘর্ষ কিন্তু জড়িয়ে পড়ে। এতে কিন্তু কমপক্ষে 50 জনের মতো কিন্তু আহত হয়েছে। আরেকটি তথ্য যদি আপনাকে জানিয়ে রাখি, প্রায় 20 থেকে 25টি দোকানপাট ভাঙচুর হয়, কমপক্ষে 4টি মোটরসাইকেল কিন্তু আগুনে পুড়ে একবারে জ্বালিয়ে দেওয়া হয়। এই ঘটনায় কমপক্ষে 6 জন গুরুতর আহত হয়েছেন, তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে স্থানান্তর করা হয়েছে। ধন্যবাদ বিস্তারিত জানানোর জন্য। প্রায় 5 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মেঘনা গ্রুপের ফ্রেশ টিস্যু পেপার কারখানার গোডাউনের আগুন। ফায়ার সার্ভিসের 12টি ইউনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও আগুনের তীব্রতায় ভবনের একদিক ভেঙে পড়ে গেছে। গ্রুপের চেয়ারম্যানের দাবি, অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ভোর 4:30 নাগাদ আগুন লাগে মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের 4 তলা বিশিষ্ট ভবন টিস্যু প্ল্যান্ট 2-এ। প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায় শ্রমিকরা। পরে ফায়ার সার্ভিসকে জানালে 5:30 নাগাদ ঘটনাস্থলে পৌঁছায় তারা। প্রথমে ফায়ার সার্ভিসের 6টি ইউনিটকে আগুন নিয়ন্ত্রণে বেশ বেগ পেতে হয়, পরে যুক্ত হয় আরও 6টি ইউনিট। ফায়ার সার্ভিসের সাথে আগুন নেভানোর কাজে যোগ দেন মেঘনা গ্রুপের কর্মীরাও। প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে কারখানা খোলা ছিল, হঠাৎই নিচতলায় আগুন দেখতে পান তারা। আগুনের ব্যাপকতা বেশি হওয়ায় জানানো হয় ফায়ার সার্ভিসকে। গাড়ির আওয়াজ পাওয়ার সাথে সাথে আমি যখন জানলা দিয়ে তাকাই তখন দেখতে পাই যে ধোঁয়া দেখার পরে আমি আগে আসার পরে দেখতে পাই যে আগুন। এবার আগুনটা আস্তে আস্তে ধীরে ধীরে উপরের দিকে উঠতে থাকে। জ্বলতে জ্বলতে খুব একটা আগুন ছিল না, তো যত সময় যাইতেছে আগুন আস্তে আস্তে উপরে উঠতেছে। পানি দেওয়ার পরে বিল্ডিং ভেঙে পড়ছে। টিস্যুতে তো একভাবে ধরে গেছে, আস্তে আস্তে বাড়তে বাড়তে অনেক বেশি হয়ে গেছে। ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকের। প্রায় 500 কোটি টাকা তো মেশিনে, আপনি কয়েকশো কোটি টাকার আছে র মেটেরিয়াল, বিল্ডিং ভেঙে পড়ছে দেখছেন। এটা এখন অনুমান করা যাচ্ছে না, এটা করার পরে বোঝা যাবে। অবশেষে 5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। এ সময় ফায়ার সার্ভিসের কর্মকর্তা জানান, আগুনের তীব্রতা বেশি থাকার কারণে ভবনের একাংশ ভেঙে পড়েছে। একদিকে হেলে গিয়েছে এবং কলাপস করেছে অলরেডি 4 তলা এবং 5 তলা। এখন আমাদের ভয় একটাই যে টেম্পারেচারটা বেড়ে গেলে এটা আবার কলাপস করতে পারে। এটা একটু তদন্ত সাপেক্ষ বিষয় এবং এখানে ডিটেকশন সিস্টেম ঠিক ছিল কিনা, এখানে আপনার স্প্রিংকলার ছিল কিনা, এখানে আপনার ভিতরে যে পয়েন্টগুলো থাকার কথা এবং ইলেকট্রিক্যাল যে বোর্ডগুলো সেগুলো সঠিক ছিল কিনা, চেক করা হয়েছে কিনা, এগুলো একটু তদন্ত সাপেক্ষ দেখতে হবে। সোনারগাঁয়ের মেঘনা গ্রুপের ফ্রেশ টিস্যু পেপার কারখানার এই গোডাউনে প্রায় 450 কর্মী কাজ করত। তবে কোনো হতাহতের ঘটনা নেই বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। লামিয়া তিথি, যমুনা নিউজ, নারায়ণগঞ্জ। আগামী বছরের জন্য প্রাথমিকের পাঠ্যপুস্তকে খুব বেশি সংস্কার করা হবে না, এমনটাই বলেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার। সকালে সুনামগঞ্জের দিরাই উপজেলায় উপদেষ্টা বলেছেন, জানুয়ারি মাসে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া হবে। আর বিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা সংকট নিরসনে ব্যবস্থা গ্রহণের পাশাপাশি নিয়োগের ক্ষেত্রে কোনো অনিয়ম হবে না বলেও তিনি জানিয়েছেন। এনসিটিভি দেখে এবং এনসিটিভি তারা কিন্তু এক্সপ্লেইন করেছে। আমি শুধু বলতে পারি আমাদের 5 পর্যন্ত খুব পরিবর্তন হবে, খুব সামান্যই পরিবর্তন হবে। এর বাইরে কিছু বদলি হয় বিশেষ বিশেষ জরুরি প্রয়োজনে, সেই ক্ষেত্রে কিছু অনিয়ম হতে পারে। অনিয়ম হলে আমরা দেখবো, সেগুলো স্পেসিফিক অভিযোগ পেলে সেই ব্যবস্থা নেব। সুনামগঞ্জে ছাত্র জনতার আন্দোলনে অংশ নিয়ে গুলিবিদ্ধ হওয়ার পর মামলা করে বিপাকে পড়েছেন ভুক্তভোগী ও তার পরিবার। মামলায় আসামির তালিকা এবং গ্রেপ্তার নিয়ে রমরমা বাণিজ্য চলছে। বাদীর অভিযোগ, সাহায্যের নামে এগিয়ে এসে মামলা বাণিজ্য করছেন স্থানীয় এক সংবাদকর্মী। এতে করে নিরাপত্তাহীনতায় ভুগছে বাদী ও তার পরিবার। ছাত্র জনতা অভ্যুত্থানে গত 4 আগস্ট সুনামগঞ্জ শহরে আন্দোলনকারীদের উপর হামলা চালানো হয়। এতে আহত হন জহুর আলী। তার অভিযোগ, পুলিশের এক কর্মকর্তা খুব কাছ থেকে গুলি ছুড়ে জখম করে তাকে।
এই অভিযোগে ঘটনার 1 মাস পর 2 পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বাদী হয়ে মামলা করেন জহুরের বড় ভাই, কিন্তু পরে দেখা যায় এই মামলায় নামে বেনামে আসামি প্রায় 300। বাদীর দাবি এত আসামির বিষয়ে কিছুই জানেন না তিনি। ছোট ভাইয়ের চিকিৎসায় সহায়তার কথা বলে স্থানীয় সংবাদকর্মী মাসুম হেলাল তার কাছ থেকে সই নেন, পরে ইচ্ছে মতো বসানো হয় আসামির নাম। আমি তো লেখাপড়া চিনি না, আমাকে কাগজ এনে দিছে, আমি এই সাইন দিছি, দেওয়ার পরে আমরা চলে আসছি। চলে আসার পরে শোনা যেতেছে সারা 99 জনের নামে মামলা, 200 কতজন অজ্ঞাত রাখছে। রাখার পরে এখন নতুন নতুন আসামি ধরতেছে এবং আবার ছাড়তেছে। ওটা সব ডিল করতেছে সব মাসুম হেলালে, কেন আমরা তো আর জানি না, আমাদেরকে কেউ জিজ্ঞাসাও করে না। আইনি ঝামেলা থেকে রক্ষা পেতে গত 11 নভেম্বর আদালতে আপোষের আবেদন করেন বাদী। হাফিজের অভিযোগ, হাজিরার আগেই সন্ত্রাসীরা তুলে নিয়ে যায় তাকে। আদালতে যাওয়ার পরে যে কিছু সন্ত্রাসীরা আমার ধরে নিয়ে অনেক ধরনের মারামারি করছে। এখন দেখা যায় মামলা তুলতে গেলেও আমি নিরাপত্তা নাই জানের, আর না তুললেও জানের নিরাপত্তা নাই। আপোষনামাতে সে বলছে যে এই এজাহার, এই মামলার এজাহার নামীয় এবং এজাহার বহির্ভূত কোনো আসামির জামিনে তার কোনো আপত্তি নাই। তো 11 তারিখে শুনছি বাদী নাকি কোর্টেও আসছিল এবং সব শুনানি শেষে যখন সমন ইস্যু করার ব্যাপারটা উঠে তো স্যার বললেন বাদীরে খুঁজছেন, বাদী কোথায়, বাদীর আর পাওয়া যায় নাই তখন কোর্টে। অভিযোগের বিষয়ে ক্যামেরায় কথা বলতে চান না অভিযুক্ত গণমাধ্যম কর্মী। ফেসবুকে লাইভে এসে মামলা বাণিজ্যের বিষয়টি অস্বীকার করেছেন তিনি। একটা প্রমাণ যদি তিনি নিয়ে আসতে পারেন যে কোথাও কারো কাছ থেকে তার এই মামলাকে, তার এই নৃশংস ঘটনার মামলাকে কেন্দ্র করে আমি কারো কাছ থেকে কোনো ধরনের 1 টাকার সুযোগ বা সুবিধা নিয়েছি, আমি প্রকাশ্যে ক্ষমা চাব। মামলা বাণিজ্য ও হয়রানি বন্ধের আহ্বান জানিয়েছেন গুলিবিদ্ধ হয়ে ঢাকায় চিকিৎসাধীন জহুর আলী। মামলাটা নিয়ে তারা বিজনেস করতেছে, টাকা আমার কাছে রেকর্ডও আছে। তারা যে মাসুম হেলালে কার কাছ থেকে 6 লাখ টাকা, 2 লাখ টাকা, 10 লাখ টাকা এরকম যে আদায় করছে, তার শুধু একা না, তার সাথে আরো গ্যাং আছে। আমার নাম বেচছে যে বিজনেস করতেছে, এই বিজনেসটা তাদের যেমন বন্ধ হয়ে যায় সেই ব্যবস্থাটা আপনাদের কাছে অনুরোধ। ঘটনার দিনের ভিডিও দেখে মামলা বাণিজ্যের বিষয়টি তদন্ত করা হচ্ছে জানিয়েছেন ওসি। আমি গোপনীয় তথ্য সংগ্রহ করার চেষ্টা করতেছি, আসলে তথ্যটা আছে এবং কিভাবে করছে কিনা, কোনটা করছে বা এই ধরনের তথ্য সংগ্রহের চেষ্টা করতেছি। এ মামলায় আসামি হয়ে কারাগারে গেছেন সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান, সাবেক সংসদ সদস্য মুহিবুর রহমান সহ বেশ কয়েকজন। আমিন বাবু, যমুনা নিউজ। পাবনার ঈশ্বরদীতে এক যুবলীগ কর্মীকে গুলি করে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। পুলিশ জানায় নিহত মানিক ঈশ্বরদীর পাকশি ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সহসভাপতি আর বর্তমান যুবলীগের সক্রিয় কর্মী ছিলেন। স্বজনরা জানিয়েছেন একটি হত্যা মামলায় আদালতে হাজিরা দেওয়ার জন্য সকালে বাড়ি থেকে বের হয় ওয়ালিফ হোসেন মানিক। রাস্তায় যেতেই 8 থেকে 10 জন মানিককে গুলি ও কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়। 2023 সালে ঈশ্বরদীর ছাত্রলীগ কর্মী তাফসির আহমেদ মনা হত্যা মামলার আসামি ছিলেন মানিক। কক্সবাজার টেকনাফ উপজেলায় তুচ্ছ ঘটনায় মাদক কারবারির দুপক্ষের গোলাগুলিতে একজন নিহত হয়েছেন। রোববার রাতে হোয়াইটকং ইউনিয়নের নয়াবাজার এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে স্থানীয় মাদক ব্যবসায়ী বদি আলমের সাথে নিহত আব্দুর রহমানের কথা কাটাকাটি হয়। এরই জেরে উভয় পক্ষের সংঘর্ষের এক পর্যায়ে গোলাগুলি হয়। এ সময় গুলিবিদ্ধ হয়ে আব্দুর রহমান মারা যান। বরিশালে গৃহবধূকে ধর্ষণের পরে হত্যার ঘটনায় 2 জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক রকিবুল ইসলাম এই রায় দিয়েছেন। পাশাপাশি 2 আসামির প্রত্যেককে 1 লাখ টাকা অর্থদণ্ডও দেওয়া হয়েছে। বাদীপক্ষের আইনজীবী জানিয়েছেন 2022 সালে বাবুগঞ্জের কেদারপুর ইউনিয়নে নিজ বাড়িতে নির্যাতনের শিকার হন ওই গৃহবধূ। পরে তাকে হত্যার পর মরদেহ নদীতে ফেলে দেওয়া হয়। নিহতের ছেলে বাদী হয়ে শয়ন চন্দ্রশীল ও সুমন ফকিরকে আসামি করে মামলা করেন। বাদীর মাকে ধর্ষণ করে সন্ধ্যা নদীতে তার লাশ ফালাই রাখছিল। পরবর্তীতে এই লাশ পাওয়ার পরে এই মোকদ্দমা হয়। মোকদ্দমায় মোট 12 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয় এবং আদালত সন্দেহাতীতভাবে এই মোকদ্দমায় সাক্ষী প্রমাণে সে সিদ্ধান্তে উপনীত হয় যে এই আসামিদেরকে মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য
এসব মেরামতের পর গ্রহণযোগ্য নির্বাচনের আয়োজন করা হবে বলে জানিয়েছেন বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এএফ হাসান আরিফ। দুপুরে যশোরের বেনাপোল পোর্ট এসব মেরামতের পর গ্রহণযোগ্য নির্বাচনের আয়োজন করা হবে বলে জানিয়েছেন বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এএফ হাসান আরিফ। দুপুরে যশোরের বেনাপোল পোর্ট থানার বড় আঁচড়া গ্রামে বৈষম্য বিরোধী আন্দোলনে আহত হয়ে সম্প্রতি মারা যাওয়া আব্দুল্লাহর বাড়িতে পৌঁছান উপদেষ্টা। আর সেখানে শহীদ আব্দুল্লাহর কবর জিয়ারত করে তার পরিবারের সদস্যদের সাথে হাসান আরিফ দেখা করেন। বলেন, শহীদদের আত্মত্যাগের মধ্য দিয়ে গণ অভ্যুত্থান বেগবান হয়েছে। শহীদদের পরিবারের জন্য যা যা প্রয়োজন সব করবে অন্তর্বর্তী সরকার। এই সরকার কিন্তু কোনো রুটিন কেয়ারটেকার সরকার নয় যে ভোটার লিস্ট একটু ঝেড়ে মুছে পরিষ্কার করে দিলাম, ইলেকশন কমিশনে কিছু রদবদল করে দিলাম, তারপর একটা নির্বাচন। ছাত্র জনতার শহীদের রক্তের বিনিময়ে তাদের পরবর্তী যে অবস্থা, রাষ্ট্রের পরিচালনার দায়িত্ব তাদের প্রতিনিধি আমরা। যত জ্ঞানীগুণী লোকের সরকারি হোক, নির্বাচিত সরকার ছাড়া সেগুলো দুর্বল, এমনটাই মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ। সকালে বরিশালে সাইবার ট্রাইব্যুনাল আদালতের মামলায় হাজিরা দেয়া তিনি বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন সংক্রান্ত যেসব সংস্কার রয়েছে তা দ্রুত করে যুক্তিসঙ্গত সময়ে নির্বাচন দেবে। আদালতে হাজিরা দিতে গিয়ে আইনজীবীদের আবেদনের প্রেক্ষিতে সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ গোলাম ফারুক হাফিজকে অব্যাহতি প্রদান করেন। এই মামলার মোট আসামি ছিলেন 2 জন। যে সকল সংস্কার করা প্রয়োজন নির্বাচন সংক্রান্ত, সেগুলো দ্রুত বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার করবেন এবং তারপর নির্বাচন দেবেন। আরও অনেক কিছুতে সংস্কার প্রয়োজন, কারণ এমন একটা ফ্যাসিস্ট সরকার এই দেশে প্রত্যেকটি প্রতিষ্ঠান ধ্বংস করে গিয়েছে। উন্নয়নের নামে যেন হরিলুট হয়েছে সাতক্ষীরার তালায়। গেল 3 অর্থ বছরে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দেয়া 4 কোটি 85 লাখ টাকার কি উন্নয়ন হয়েছে তা অনুসন্ধান করেছে যমুনা টেলিভিশন। বেরিয়ে আসে সরকারি অর্থের নয়ছয় করা ঠিকাদার প্রতিষ্ঠানের নাম, যার নেপথ্যে ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। সাতক্ষীরার যে কটি উপজেলাকে এলজিইডি অধিক উন্নয়ন বরাদ্দ দিয়েছে তাদের অন্যতম এই তালা, অথচ বেহাল অবকাঠামো, অনুন্নত যোগাযোগ ব্যবস্থা। শেষ 3টি অর্থ বছরের বরাদ্দ পর্যালোচনা করে পাওয়া যায় চাঞ্চল্যকর তথ্য। উন্নয়নের নামে লুটপাট হয়েছে বিপুল অঙ্কের টাকা। উপজেলা পরিষদের প্রবেশদ্বার 50 ফুট দৈর্ঘ্যের এই ড্রেন নির্মাণেই ব্যয় দেখানো হয়েছে 18 লাখ টাকা। গেটের নিচের ঢালাই 5 লাখ, আর পরিষদের ভেতরের ড্রেন সহ স্ল্যাবের পেছনে খরচ 22 লাখ টাকা। আসল খরচ কত? সম্পূর্ণ টাকা খরচ হয়নি। কত টাকা খরচ হতে পারে আপনার ধারণা? সর্বোচ্চ 8-10 লাখ টাকার ভিতরে হবে। গেজেটেড কোয়ার্টার সংস্কারে 4 লাখ ও নন গেজেট অবকাঠামোর জন্য ব্যয় করা হয়েছে 10 লাখ টাকা, যদিও বাসিন্দা ও সরকারি স্টাফদের দাবি ভিন্ন। বিল্ডিংগুলো ভালো না, এমনি অনেক খারাপ অবস্থা, বসবাস করার উপযোগী না। 10 লাখ টাকার কোনো কাজ হয়েছে কিনা আপনি দেখেছেন? 10 লাখ টাকা সে তো ব্যাপক, এরকমের কোনো কাজ আমার মনে হয়নি। উপজেলার অভ্যন্তরের ড্রেন নির্মাণের একই প্রকল্প বারবার দেখিয়ে 3 অর্থ বছরে উত্তোলন করা হয়েছে 60 লাখ টাকা। 6 লাখ টাকা ব্যয়ে বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণের পর তার সৌন্দর্য বর্ধনে আরও 5 লাখ টাকা খরচ দেখানো হয়। লুটপাটের জন্য বেছে নেওয়া হয়েছিল এলজিইডির একের পর এক প্রকল্প। 19 লাখ টাকা মাটি ভরাট করেছে, কোথায় করেছে? কিছুই তো না। 2 লাখ টাকা খরচ হলো। এইবার দেখা যাচ্ছে রহিমের বাড়ির থেকে আফতাবের বাড়ি, আবার আফতাবের বাড়িতে রহিমের বাড়ি। দুর্নীতি ও অনিয়মের কুশীলব কারা? অনুসন্ধানে বেরিয়ে আসে জনগণের অর্থ লোপাটে সনৎ কুমার ব্যবহার করেছেন বেশ কিছু ঠিকাদারি প্রতিষ্ঠানকে। পরিচয় গোপন রাখার শর্তে মুখ খুললেন এক ঠিকাদার। অনিয়মের সাক্ষ্য দিয়েছেন ইউনো অফিসের হিসাব সহকারীও। হ্যাঁ, জামান ট্রেডার্স হচ্ছে আমার ভাই। একটা টাকাও জামান ট্রেডার্স আমারও ভাই পায়নি, একটা টাকাও। যদি বলেন চেয়ারম্যানের কাছে আমি ফোন দিচ্ছি, উপজেলা চেয়ারম্যানের কাছে ফোন দিয়ে বলতেছে আমি টাকা পাইছি 6 লাখ টাকা। উপজেলা চেয়ারম্যানের সমস্ত যে অর্ডার সেইগুলোই বাদবাকি যারা কর্মকর্তা ছিলেন তারাই ফলো করছেন এবং তার অর্ডারে এই এস্টিমেটগুলো হতো।
গেল 5 আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর খোঁজ মিলছে না বিলুপ্ত উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনদ কুমারের। তবে দুর্নীতির বাকি সহযোগীরা রয়েছেন বহাল তবিয়তে। এসব দেখার দায়িত্ব যার, কি বলবেন সেই উপজেলা প্রকৌশলী? সমন্বয় করে এটা কাজ করা হয়েছে, কোনো জায়গায় কোনো টাকা আছে মানে দুর্নীতি করা হয়েছে এরকম কোনো ধরনের কোনো ই নাই। ঘটনাগুলো খতিয়ে দেখার আশ্বাস দিলেন জেলা প্রশাসক। আমরা এটা ভেরিফাই করে যদি আমরা শনাক্ত করবো যে আসলে কাজ হয়েছে কি হয়নি, আর না হয়ে থাকলে তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করব। সবশেষ 3টি অর্থ বছরে স্থানীয় সরকার মন্ত্রণালয় এডিপি খাতে তালাই বরাদ্দ দেয় 4 কোটি 85 লাখ টাকা। আকরামুল ইসলাম, যমুনা নিউজ, সাতক্ষীরা। লালমনিরহাটের কালীগঞ্জে রেলওয়ের জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে নেমেছে কর্তৃপক্ষ। সকালে বাংলাদেশ রেলওয়ে লালমনিরহাট বিভাগের উচ্ছেদকারী একটি দল এই কার্যক্রম শুরু করে। রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, কালীগঞ্জ উপজেলার সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ ক্ষমতা বলে রেলের জায়গা দখল করে উপজেলা আওয়ামী লীগ অফিস এবং পার্ক তৈরি করেন। রেলওয়ে কর্তৃপক্ষ কয়েকবার উচ্ছেদের চিঠি দিলেও ক্ষমতার দাপটে তিনি গুরুত্ব দেননি। আর অবৈধ দখলদারীদের বিরুদ্ধে এই উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে বলেও কর্মকর্তারা জানিয়েছেন। আমরা আজকে সারা দিনের মধ্যে যে সমস্ত বড় বড় স্থাপনা আছে, আজকে বড় বড় স্থাপনাগুলোই আমাদের করার টার্গেটের কেস। বিবাদী পক্ষকে অবৈধভাবে জমির নামজারি দেওয়ার অভিযোগ এনে গাজীপুরের টঙ্গী সার্কেলের এসি ল্যান্ড এবং কাশিমপুর ইউনিয়ন ভূমি কর্মকর্তার বিরুদ্ধে 48টি পরিবার মানববন্ধন করেছে। দুপুরে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা কাফনের কাপড় পরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন করে। পরে তারা অতিরিক্ত জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেয়। তাদের অভিযোগ, আদালতের আদেশের মাধ্যমে প্রকৃত জমির মালিকানার বিষয়টি মীমাংসিত হওয়ার পরেও জমির পরিমাণ না থাকার অজুহাতে 9 বছর ধরে 48 পরিবারের ওয়ারিশ সম্পত্তি নামজারির আবেদন বারবার বাতিল করেছেন কাশিমপুর ইউনিয়ন ভূমি অফিস কর্মকর্তারা। অথচ মোকদ্দমা চলা সত্ত্বেও চলতি বছর বিবাদী পক্ষকে অবৈধভাবে 37% জমির নামজারি দেওয়া হয়। কিছু কতিপয় দুর্নীতিবাজ কর্মকর্তার অনিয়ম এবং তাদের অনিয়মের কারণে এই ক্ষতিগ্রস্ত পরিবারের জোট বাতিল হয়েছে। অগ্রহায়ণের শুরু থেকেই গ্রাম বাংলায় শীতের আবহ। দিনাজপুরে এরই মধ্যেই শীত পড়তে শুরু করেছে এবং রাত থেকে ভোর পর্যন্ত একেবারে ঘন কুয়াশায় ঢেকে যাচ্ছে। তাপমাত্রার পারদ নেমেছে, তবে রাতের চেয়ে ভোরের দিকেই ঠান্ডা বেশি অনুভূত হচ্ছে। কুয়াশার চাদর মুড়ে নামতে শুরু করেছে শীত। ভোরের আলো ফুটতেই মিলিয়ে যাচ্ছে শিশির কণায়, যেন সবুজ ঘাসে ভেসে উঠেছে মুক্তদানা। হিমালয় কন্যার কাছাকাছি হওয়ায় অন্যান্য জেলার চেয়ে কিছুটা আগে ভাগেই শীতের অনুভূতি পায় দিনাজপুরের মানুষ, যে কারণে অগ্রহায়ণের শুরুতেই শীত পড়তে শুরু করেছে জেলা জুড়ে, যার প্রভাব পড়ছে জনজীবনেও। রাত ছাড়াও দিনের অনেকটা সময়ই যানবাহন চলতে হচ্ছে হেডলাইট জ্বালিয়ে। এমনিতে আমাদের সময় লাগে 2 ঘন্টা, আজকে সময় লাগতেছে আমাদের 3 ঘন্টা করে। প্রচুর পরিমাণে কুয়াশা, রাস্তায় কিছু দেখা যাচ্ছে না। 45-60 কিলোমিটার রাস্তা আছে। এই 60 কিলোমিটার রাস্তা আমাকে মনে হয় 6-7-8 ঘন্টা আসা লাগছে। জায়গায় জায়গায় রাস্তার রোডঘাট এমন অবস্থা, তোর সাথে যাওয়া যায় না। অন্য অন্য সময় থেকে আজকে ঠান্ডাটা বেশি, কুয়াশাটাও বেশি। ঘন কুয়াশার কারণে ভোরের দিকে শীত বেশি অনুভূত হচ্ছে, বইছে ঠান্ডা বাতাস। আজকে অতিরিক্ত ঠান্ডা এবং তারপরেও আমরা দোকান খুলেছি, তো কাস্টমার ঠান্ডাতে আসতে যাচ্ছে না। ঠান্ডাও বেশি, কুয়াশাও বেশি, খিদার জন্য কি করব, চলতে তো হবে। ভাড়া নিয়ে গেছিলাম লিলির মোড়ে, গরিব মানুষ পেটে দেয়। আজকে খুব শীত, অতিরিক্ত শীত, আজকে কুয়াশা, সূর্য ওঠে না, আর ঠান্ডা 2-3 দিন দিয়ে কাপড় শুকায় না। আবহাওয়া অফিস জানিয়েছে আর কয়েকদিন পর থেকেই বাড়তে থাকবে শীতের তীব্রতা। দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে এই অঞ্চলে হ্রাস পাচ্ছে।
সেই সাথে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশার আবির্ভাবও পরিলক্ষিত হচ্ছে। নভেম্বরের অবশিষ্ট দিনগুলোতে তাপমাত্রা ক্রমান্বয়ে আরও ধীরে ধীরে হ্রাস পাবে, সেই সাথে শীতের অনুভূতিও ধীরে ধীরে বৃদ্ধি পাবে। এরই মধ্যে ধীরে ধীরে নামতে শুরু করেছে তাপমাত্রার পারদ। সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে 16.8 ডিগ্রি সেলসিয়াস। হালকা শীতে গরম পোশাকের প্রয়োজনীয়তাও দেখা দিয়েছে। সাবরিনা লিজা, যমুনা নিউজ।